বেস্ট ফ্রেন্ডের বিয়েতে স্মার্ট নিজের হবু বরকেই পাত্র হিসেবে দেখে থমকে গেল। আটকে এলো শ্বাস প্রশ্বাস, পাথর হয়ে মূর্তি বনে গেল যেন সে। আশেপাশে কোথাও কি হচ্ছে তার কর্ণকুহর হচ্ছে না, কেবলমাত্র জল টলমল করতে থাকা চোখ দুটো স্থবির হয়ে চেয়ে আছে শেরওয়ানি গায়ে জড়িয়ে মাহিদকে। অপ্রত্যাশিত জঘন্যতম ধাক্কাটা সইতে পারল না তার ফিনফিনে নারী কায়া। নিমেষেই চারপাশে সব কিছু ডুলে উঠল যেন। কমিউনিটি সেন্টার মানুষের সমাগমে পরিপূর্ণ। ইসমাত সবে এসে দাঁড়িয়েছে নিজের বেস্ট ফ্রেন্ড তিতলির পাশে। যখন সবাই একসাথে পাত্র হাজির বলে হইচই শুরু করেছে, তখনই সামনে তাকিয়ে স্তব্ধ নয়নে অবিরাম দেখে গেল মাহিরকে ইসমাত। তখনও তার বিশ্বাস হলো না এমনটা তারই সাথে বাস্তবে ঘটছে। মাহির আর ইসমাতের সম্পর্ক 2 বছরের কাছাকাছি। গত সপ্তাহে তাদের বিয়ের দিন তারিখও ঠিক করা হয়েছে দুই পরিবারের সম্মতিতে। সবচেয়ে আশ্চর্যজনক হলো এটা তিতলিরও জানা। ইসমাত জানতো আজ তিতলির বিয়ে, তবে সে পাত্রকে একেবারে এখানে এসে দেখবে বলে ঠিক করে রেখেছিল। তিতলি নিজেও বলেছে তাকে সারপ্রাইজ দিবে আজকে একটা। ইসমাত খুনাক্ষরেও কল্পনা করতে পারেনি এত জঘন্য কিছু তার জন্য তার কাছের মানুষরাই তৈরি করে রেখেছে। মাহিদ ইসমাতকে পাথরের মতো হবু বউয়ের গা ঘেঁষে দাঁড়িয়ে থাকতে দেখে বোধহয় মজাই পেল। তার ঠোঁট জুড়ে ছুঁয়ে গেল কুটিল শঙ্কু হাসির ছোঁয়া। ইসমাতের চোখের অগোচর হলো না কোনো কিছুই। গা গিন গিন করে উঠল বিশ্রী রকমের যন্ত্রণাদায়ক তিক্ততায়। দুমড়ে মুচড়ে উঠল বুকের ভেতরটা। কেন যেন বিশ্বাসই হতে চাচ্ছে না এটা তারই মাহিদ। ইসমাত ইসমাত বলে মাথায় তুলে রাখতে চাওয়া মাহিদ এটা। ইসমাত এহীন পরিস্থিতি থেকে দ্রুত সরে যেতে নিলেই একটা শক্তপোক্ত বক্ষে ধাক্কা খেল আকস্মিক। মাথা তুলে চাইতেই চোখাচোখি হলো একজোড়া পুরুষালী চোখের। চোখ আড়াল করে মিনমিনে গলায় ইসমাত তাড়াহুড়ো করে বলে উঠল, সরি, আমি আসলে খেয়াল করতে পারিনি। গায়ে কালো শার্ট আষ্টেপৃষ্টে জড়িয়ে আছে মেহরাজ এর, সাথে কালো ট্রাউজার, শার্টের হাতা সামান্য গুটানো, ফর্সা বলিষ্ঠ হাতের অর্ধেকটা উন্মুক্ত। সে কিছুটা অবাক হয়ে সাথে সাথে জবাব দিল, ইটস ওকে মিস, বাট তুমি কি কাঁদছো? একটু আগেই বেশ হাসি খুশি দেখলাম। বউয়ের বেস্ট ফ্রেন্ড না তুমি? একটু আগেই যে বউ নিজেই তোমার সাথে পরিচয় করিয়ে দিল। ইসমাত কোনো রকম ডোক গিলে চোখের পানি মুছে ফেলতে নিয়েও পারল না। টপ টপ করে দুগাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। তবুও চোখ লুকিয়ে নত মুখে কোনো রকমে বলল, জি আমি ইসমাত, একটু সরে দাঁড়াবেন প্লিজ, আমি উপাসটায় যেতে চাচ্ছি। মেয়েরাজ কেমন সন্ধি গন্ধ চোখে দেখল ইসমাতকে। মনে হচ্ছে মেয়েটা কাঁদছে। এখনই তো ঠিক হচ্ছিল, কয়েক মিনিটের ভেতরে কি এমন হলো যার জন্য এমন আপসেট দেখাচ্ছে ওকে। পথ সরে দাঁড়ালো সে। ইসমাত পথ পেয়ে ছুটল ওয়াশরুমের দিকে। কিছু একটা ভেবে পিছু নিল মেহরাজ ইসমাতের। এতক্ষণ ধরে মাহিদ ইসমাতের পাশে দাঁড়িয়ে থাকা মেহরাজকে নিশ্চুপে দেখছিল। কেমন খটকা লাগলো মেহরাজকে দেখে। মেহরাজ এত উদ্বিগ্ন হচ্ছে কেন ইসমাতের জন্য? মেহরাজ তার কাজিন হয়, একই ছাদের নিচে তাদের দুই পরিবারের সান্নিধ্যে মিলেমিশে বসবাস। মাহিদ তিতলির দিকে তাকাতেই দেখল তিতলি আগে থেকেই হাসি মুখে তার দিকে চেয়ে আছে। তিতলির সাথে তাল মিলিয়ে মাহিদ নিজেও হাসল। ইসমাত জড়সড় কায়া নিয়ে সেটি আছে ওয়াশরুমের দেওয়ালের সাথে। দাঁড়িয়ে থাকা শক্তিটুকুও ফুরিয়ে এসেছে যেন। ওদিকে স্টেজে মানুষের হইচইয়ের আওয়াজ তার কানে বিষের মতো বিচ্ছে। নাক টেনে যেই না মাথা তুলে স্টেজের দিকে তাকাতে যাবে, অমনি পুনরায় চোখাচোখি হয়ে পড়ল মেহরাজের সাথে। বুকে হাত বেঁধে ব্রু উঁচিয়ে অবাক নেত্রদ্বয় নিয়ে চেয়ে আছে তার দিকে মেহরাজ। ইসমাত তাড়াহুড়ো করে চোখের পানি মুছে নিতে গেলে মেহরাজ এক হাতে টিস্যু এগিয়ে দিয়ে বলে উঠল, চোখের পানি মুছে নিতে হবে না মিস,
আমি দেখে ফেলছি তুমি কাঁদছো। বিয়েবাড়িতে এসে কেন কাঁদছো? কিছু হলে শেয়ার করতে পারো নির্দ্বিধায়। পারলে হেল্প করব, যদি চাও তো। ইসমাত বুঝে উঠতে পারল এই লোককে সে কি বলবে, তার কি বলা উচিত। ইচ্ছে করছে বাড়ি ছুটে গিয়ে বন্ধ রুমে চিৎকার করে কাঁদতে। বুকের বিশ্রী অনুভূতি তাকে গিলে খাচ্ছে যেন। এখনো বিশ্বাস হতে চাচ্ছে না, একটু আগে যা দেখলো এসব সত্যি তার সাথে ঘটছে। কেন করলো মাহিদ এমনটা তার সাথে? কাল রাতেও তাদের কথা হয়েছে কত ভালোভাবে। কিসের শাস্তি পাচ্ছে সে? আর তিতলি তার কি ক্ষতি করেছিল সে? দুজনে মিলেই তাকে এভাবে ধ্বংস করতে নেমে পড়েছে। ঠিক কোন কারণে, কিসের প্রতিশোধ নিচ্ছে তার উপর থেকে? ইসমাতের মাথা ধরে এলো। হাজার চেষ্টা করেও কান্না আটকে রাখতে চেয়েও পারল না। কেঁদে ফেলল ঝরঝর করে। মেহরাজ ভ্যাবাসেকা খেয়ে ওকে ধরতে চাইল। বলল, কোনো সমস্যা ইসমাত? কি হয়েছে? আরে কাঁদছো যে এভাবে? কোনো কিছু হলে নির্দ্বিধায় বলতে পারো। প্লিজ এভাবে কেঁদো না, একটু শান্ত হয়ে বসো তুমি। ইসমাত ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। ইতিমধ্যে তার নাকের ডগা লাল হয়ে এসেছে কাদার চোটে। মেরাজ থেকে দূরে সরে চেয়ারে বসে পড়ল। ফুপিয়ে উঠে থেমে থেমে বলল, ওরা আমাকে কেন ঠকালো এভাবে? কী দোষ করেছি আমি ওদের? কেন করলে এমনটা মাহিদ? আমাদের 2 বছরের সম্পর্ক ছিল, ওর সাথে সামনের সপ্তাহে বিয়ে ঠিক করা হয়েছে, আরও এভাবেই কেন ভাঙতে হলো আমাকে? মেয়েরা স্তব্ধ বনে গিয়ে দেখে রইল মেয়েটাকে। এইমাত্র যা শুনল তা যেন কল্পনা অতীত অভিজ্ঞতা তার। মাহিদ মাহিদ এমনটা করেছে তার যেন বিশ্বাসই হতে চাইল না। মাথা ভনভন করছে মেহরাজের। আরেকবার শিওর হতে মাথা জাকিয়ে জানতে চাইল, ইসমাত তুমি কি বরের কথা বলছো? মাহিদ আই মিন এই মাহিদি তোমার? ইসমাত না থেমেই গড়গড় করে বলল, হ্যাঁ হ্যাঁ এই মাহিদ। কেন করলো এমনটা? আমি তো কোনো দোষ করলাম না। ও এমন মনোভাব নিয়েই এতদিন মিথ্যা সম্পর্ক চালিয়ে যাচ্ছিল আমার সাথে। কিভাবে পারল? আমি ওকে ভীষণ রকমের বিশ্বাস করতাম, আর ও আমাকে ঠকিয়ে প্রতিদান দিল। মেহরাজ ইসমাতকে শান্ত করার চেষ্টা করলো। আচ্ছা তুমি একটু শান্ত হও আগে। যা হওয়ার হয়ে গিয়েছে, এবার তুমিও প্রতিশোধ নিয়ে নাও কোনোভাবে। এছাড়া আর কি করবে? এমন ছেলেদের ছেড়ে দেওয়া উচিত না, বুঝতে পেরেছো? নিজেকে শক্ত করো আগে। বাড়িতে পৌঁছে দেখো বাড়ির অবস্থা কেমন। তারপর প্রয়োজন হলে আমিও আছি তোমার পাশে। ইসমাতের কান্না থামলেও বুকের তাণ্ডব তখনও চলমান। আসলে বুকের তাণ্ডবটুকু থামবে কি না জানা নেই ওর। এত বিশ্রী অনুভূতি কখনো পায়নি। নিজেকে শক্ত করতে পারবে কি না তারও ঠিক নেই। আর মাহিদের ওপর হতে প্রতিশোধ কখনো পারবে? একবার চোখ তুলে চাইল পাশের লোকটাকে। মেহরাজ উদ্বিগ্ন হয়ে তার দিকেই চেয়েছিল উত্তর জানতে। ইসমাত চোখ নামিয়ে ফেলল, গাল মুছে বলল, আপনি কেন আমাকে সাহায্য করবেন? মাহিদ তো আপনার কাজিন হয়। এখানে কাজিন এর কথা আসছে না মিস, এখানে একজন প্রতারকের কথা উঠছে। ইসমাত দীর্ঘশ্বাস ফেলে বলল, আপনি কিভাবে আমাকে সাহায্য করবেন? প্রতিশোধ কিভাবে নেব? ও তো আমাকে যন্ত্রণা পেতে দেখতে চেয়েছিল, দেখেও নিয়েছে। এখন আর কি বাকি আছে? মেহরাজ কয়েক সেকেন্ড ভাবল, কিছু পরপর বলল, তুমি এখন আমার সাথে ওখানে যাবে আর বড্ড হাসি খুশি ভাব নিয়ে কথা বলবে, বুঝাবে তুমি এতে একটুও কষ্ট পাওনি। এরপর ফলাফল কি হয় দেখো। ওকেই। ইসমাত এর এসবের কিছুই করতে ইচ্ছে হলো না, তবু একবার ভেবে দেখলো বিষয়টা। মনে হচ্ছে এটা মন্দ হবে না। যারা তাকে যন্ত্রণা দিতে এত আয়োজন করলো তারা না হয় দেখুক সে এখনো ভালো আছে। মুখে কিছু বলল না। আর মেহেরাজ তার নীরবতাকেই সম্মতি ধরে নিল। ওকেই। বিয়ের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ হওয়ার পর তিতলিকে বিদায় দেওয়ার পালা এলো। তখনও হইচইয়ের আওয়াজ কমেনি। দেওয়াল ঘেঁষে দাঁড়িয়ে স্বাভাবিক ভঙ্গিমায় সব কিছু অবলোকন
করে যাচ্ছে ইসমাত। পাশাপাশি অবশ্য ভালো থাকার সর্বোচ্চ অভিনয় করে গিয়েছে মেহরাজ নামের অচেনা লোকটার সাথে তাল মিলিয়ে। উৎসুক হয়ে তাকিয়ে দেখেছিল মাহিদের প্রতিক্রিয়া। মাহিদ ফাঁকে ফাঁকে তার দিকে চেয়েই ভ্রু কুঁচকে ফেলত। ইসমাতের পক্ষ হতে যা আশা করেছিল তা দেখতে পাচ্ছে না বলেই হয়তো অবাক হয়েছে বেশি। এখন ইসমাত দাঁড়িয়ে আছে এক কোণে, ইসমাতের পাশেই দাঁড়িয়ে আছে মেহরাজ। দুজনেই তাকিয়ে আছে মাহিদে আর তিতলির দিকে। তিতলির হাতটা শক্ত করে ধরে রেখেছে মাহিদ। এতটুকু দেখেই কেমন বুকটা ভেঙে এলো ইসমাতের। হু হু করে কাঁদতে ইচ্ছে হলো, তবে তা অবশ্যই করলো না। মেয়েরাজ ওর অবস্থা হয়তো কিছুটা বুঝতে পেরেছে, তাই বলল, তুমি আমার দিকে তাকিয়ে কথা বলো, ওদিকে চেয়ে থেকো না। তোমাকে ভাঙানোর জন্যই এইসব করছে ওরা। এখন বলো, তোমাদের পারিবারিকভাবে বিয়ে ঠিক হলে এখানে মাহিদের সাথে তোমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে কি করে হচ্ছে? তোমার পরিবারকে কি এই সম্পর্কে কিছুই জানানো হয়নি? সব কিছু আমার মাথার এক হাত ওপর দিয়ে যাচ্ছে, কেমন সিনেমাটিক। ইসমাত চোখ সরিয়ে নিয়ে ভাবল, 3-4 দিন ধরে কেন আম্মুকে এত মনমরা অবস্থায় দেখছিল সে। সবসময় মুখটা আধার হয়ে থাকতো, কয়েকদিন ধরে তার চোখে হয়ে তেমন একটা কথা বলতো না আগের মতো। তার মানে আম্মু সব জানে, শুধু সে ভেঙে পড়বেই বলে কি বলতে পারেনি সহজে মুখ খুলে। আব্বু অস্বাভাবিক চুপচাপ গম্ভীর হয়ে গিয়েছে 3-4 দিন ধরে। সে আগ বাড়িয়ে কিছু জানতে চাইলে মুখটা আরও কালো গম্ভীর হয়ে আসতো আব্বুর। তার মানে আব্বু আম্মু জানতো মাহিদ আর তার বিয়েটা হচ্ছে না, যে তা শুধু তাকে জানানোর সাহস করতে পারেনি। কি অদ্ভুত! আর মাহিদের পরিবারই বা এমনভাবে বেঁকে গেল কিভাবে? তারাও তো তাকে ভালোভাবে গ্রহণ করতে চেয়েছিল। এর মাঝে কি এমন হলো? এত নিকৃষ্ট কাজ কিভাবে করতে পারলো মাহিদ? কেনই বা খেলতে হলো তাকে নিয়ে পুতুল খেলা? এর প্রশ্নের জবাবটা কি আদৌ কখনো সে পাবে? মিস ইসমাত, তুমি কি ঠিক আছো? কিছু জিজ্ঞেস করেছিলাম আমি। ঘর থেকে বেরিয়ে মেহরাজকে দেখল ইসমাত। দ্রুত আবার চোখ সরিয়ে নিল। কেন যেন এ লোকটার চোখাচোখি হতে পারে না সে। বলল, আমার পরিবার হয়তো জানে আমি ভেঙে পড়ব বলেই হয়তো আমাকে আস্তে ধীরে বুঝিয়ে বলতে সময় নিতে চেয়েছিল। শিওর জানি না। আচ্ছা, যা হওয়ার তা তো হয়ে গিয়েছে। এখন বরং খুশি হও একটা প্রতারকের কাছ থেকে বেঁচে গিয়েছো বলে। যদি বিয়েটা হয়ে যাওয়ার পর এমন হতো তাহলে অবস্থা আরও খারাপ হতো। এখন এসব নিয়ে তেমন না ভেবে নিজেকে তাদের সামনে শক্ত করতে চাও যারা তোমাকে দুর্বল দেখতে চেয়েছিল। ইসমাত তিতলির দিকে চেয়ে কান্না চেপে নিচু গলায় বলল, একটা না দুটা প্রতারক থেকে বেঁচে গিয়েছি। মেয়েরাজের মায়া হলো বোধহয়। ইসমাতের স্নিগ্ধ রক্তিম আভা ছড়ানো মুখ পানে স্থির নয়নে তাকিয়ে কি ভেবে আকস্মিক ইসমাতের এক হাত নিজের শক্ত হাতের মুঠোয় নিয়ে এগিয়ে গেল স্টেজের দিকে। কোনো রকম কথাবার্তা ছাড়াই ইসমাত চমকে উঠে তাকালে মেহরাজ বলল, আপাতত কিছু জিজ্ঞেস করো না ইসমাত, শুধু আমার সাথে অভিনয় করে যাও। জাস্ট ওদের সামনে নিজেকে শক্ত উপস্থাপন করবে। ওদের মুখের রিয়েকশন দেখে অর্ধেক কষ্ট কমে যাবে। ইসমাত আর কিছু বলতে পারল না। তার আগে স্টেজের কাছে চলো মেহরাজ তাকে নিয়ে। মেহরাজ হাসে অদ্ভুত রহস্যময়। না পারতে ইসমাতও শক্ত ঢোক গিলে হাসল খানিক। মেহরাজ বরকনের কাছে গিয়ে বলল, আরে আমাদের সারা বিবাহ সম্পূর্ণ হয়ে গেল নাকি? ইসমাত, সুইট হার্ট, এ হচ্ছে মিহাদ, আমার কাজিন। তোমাকে তো ওর সাথে কখনো পরিচয় করিয়ে দেওয়া হয়নি। আর মিহাদ, ও হচ্ছে ইসমাত, আমার ফার্স্ট প্রায়োরিটি। এমন কথায় মিহাদ সহ তিতলিও কিছুক্ষণের জন্য আশেপাশে বলে প্রচণ্ড চমকে তাকালো ইসমাতের মুখে। জানি স্তব্ধ দুজনেই মেহরাজের করিয়ে দেওয়া পরিচয়ে। মুহূর্তে ইসমাতের শরীর জুড়ে শিহরণ খেলে গেলেও সে পিছু পা হয়নি। নিজেকে শক্ত করে দেখতে উৎসুক প্রতারক আর ঠকবাজদের মুখের অভিব্যক্তি
একটা স্নিগ্ধ সরল লাজুক হাসি দিয়ে বুঝিয়ে দিল মেহেরাজের কথা ভুল না। ইসমাত মিহাদের মুখ পানে বড্ড স্থির এবং স্বাভাবিক ভঙ্গিমায় তাকাতেই দেখতে পেল মিহাদের অস্বাভাবিক পাথর বনে যাওয়া মুখটা। মাথার উপর বিস্ফোরণের ন্যায় অনুভূত করল যেন মিহাদ ব্যাবলার মতো সে ইসমাতের গোলগাল স্নিগ্ধ মুখে অনুমান করতে পারেনি ইসমাতকে এমন জঘন্য সারপ্রাইজ দিতে এসে নিজেরাই সারপ্রাইজড হয়ে যাবে। তিতলির অবস্থাও মিহাদের মতো। ইসমাত তিতলির কাঁধ ধরে দাঁড়িয়ে ভেতরের বয়ে যাওয়া বিশ্রী অনুভূতির তিক্তা চাপিয়ে মিষ্টি করে হাসল পরপর। তিতলি ইসমাতের হাসি মুখটা দেখে না পারছে কিছু জিজ্ঞেস করতে, আর না পারছে চুপচাপ স্বাভাবিক হয়ে বসে থাকতে। মেহেরাজ অগোচরে নয়, একদম সামনাসামনি ইসমাতের হালকা গা ঘেঁষে দাঁড়ালো, যাতে তাদের মিথ্যে সম্পর্ক সবার কাছে সত্য হয়ে স্পষ্ট হয়ে ওঠে। ইসমাত নিজেকে সামলাতে হিমশিম খেয়ে হালকা কেঁপে উঠলেও নিজেকে ধাতস্থ করলো। মেহেরাজ সেখানে আরও কিছুক্ষণ কথা বলে কনে বিদায় দেওয়ার মুহূর্তে পুন্ডাই মাহিদ আর তিতলিকে গুনিয়ে গুনিয়ে ইসমাতকে বলল, ইসমাত চলো খোলা জায়গায় গিয়ে বসি, তোমার তো গরম সহ্য হয় না, অসুস্থ হয়ে পড়বে আবার। ইসমাত হাসি মুখে গলা নামিয়ে বলল, চলুন। পিছনে বিস্ময়কর দু চোখ জোড়া চোখ যেন মিশে আছে তাদের যাওয়ার পানে। তারা কমিউনিটি সেন্টারের বাইরে খোলামেলা জায়গায় এসে দাঁড়াতেই ইসমাত হাত ছাড়ল। তার পুরো নাম ইসমাত আরা, এবার অনার্স প্রথম বর্ষের স্টুডেন্ট সে, মা বাবার একমাত্র আদরের মেয়ে। কলেজে ইন্টারে ভর্তি হওয়ার কিছুদিন পরই ক্লাসমেট তিতলির মাধ্যমে পরিচিত হয়েছিল মিহাদের সাথে। আস্তে ধীরে কথা চলতে চলতে একসময় সম্পর্কে জড়িয়ে পড়েছে দুজনই। তিতলি এসব কিছু সম্পর্কে সবসময় অবগত ছিল। ইসমাত হাসি মুখে কেবল একটা কথা মেনেই নিল, হয়তো তার জন্য এর চেয়ে ভালো কিছু অপেক্ষামান ফিউচারে, এছাড়া আর কিছুই মনে হলো না। নচেত এমনভাবে ঠকবে কেন সে? নিজের জায়গায় পরিপূর্ণ সঠিক থাকার পরও মেহেরাজ বলিষ্ঠ হাতের স্পর্শে সিল্কি ঘন চুল পিছনে ঠেলে বলল, চিন্তা করো না ইসমাত। আর শোনো, তিতলি যদি তোমাকে 7 দিনের দিন দাওয়াত করে শ্বশুরবাড়ি যেতে, তবে রাজি হয়ে যাবে, ঠিক আছে? যাতে তাদের কাছে পরিষ্কারভাবে স্পষ্ট হয়ে যায় তুমি ভীষণ ভালো আছো, তাদের প্রতারণায় তোমার কিছু যায় এলো না, এটাই প্রমাণ করবে। অন্তত তারা যেভাবে আঘাত করতে চেয়েছে সেটা তো আর পাবে না। ইসমাত তো ভেবে নিয়েছে সে আর কখনোই তিতলি আর মিহাদের মুখোমুখি হবে না। এদের দুজনেই মুখ দেখতেও এখন তার রুচিতে বাজছে। রীতিমতো গা ঘিন করছে তিতলিকে নিজের বেস্ট ফ্রেন্ড ভাবতেই। কিন্তু মনে প্রাণে সিদ্ধান্ত নিল তাদের উদ্দেশ্য কী ছিল সেটা জেনেই ছাড়বে। ঠিক কোন দোষে তাকে নিয়ে 2 বছর ইচ্ছাকৃতভাবে পুতুল খেলায় মত্ত হয়ে গিয়েছিল সেটা না জানলেই নয়। মেহেরাজের কথাই চুপটি করে থেকে বলল, দেখি কি হয়। আপনাকে ধন্যবাদ সব কিছুর জন্য, এখন যেতে হবে আমার। মেহেরাজ এতক্ষণ বাইরে কোথাও চেয়ে থাকলেও এখন ইসমাতের গোমড় অন্ধকারাচ্ছন্ন মুখটাতে তাকালো। কিছুক্ষণ চেয়ে থেকে বলল, ধন্যবাদ দেওয়ার মতো কিছুই করিনি, এটা বলে লজ্জা দিও না। শোনো, প্রয়োজন হলে বলবে, ঠিক আছে? তোমার ফেসবুক অ্যাকাউন্টটা দিতে পারো যদি কিছু মনে করো। সহজ মনেই বলেছিল মেহেরাজ কথাটা। ইসমাতকে চুপ থাকতে দেখে বলল, ওকে, নো প্রবলেম। আসলে আমার মাহিদের ওপর রাগ হচ্ছে ভীষণ, তাই জব্দ করতে চেয়েছিলাম এত নিশ্চয়ভাবে একটা মেয়েকে ঠকানোর কারণে, তাই বললাম। ইসমাত পা বাড়ানোর আগে বলে উঠল, ইসমাতারা ফেসবুক অ্যাকাউন্ট নাম একটা ফুলের তোড়া প্রোফাইলে। বলেই আর থামল না, দ্রুত কদমে এগিয়ে গেল রিকশা নিতে। বিকেলবেলার সূর্য পশ্চিমে তখন রক্তিম কৃষ্ণচূড়ার মতো আভা ছড়িয়েছে, অন্ধকারাচ্ছন্ন হয়ে আসছে আকাশ। মেহেরাজ আনমনে দেখে গেল মেয়েটার যাওয়া, হয়তো অনুভব করতে পারল ইসমাতের ভেতরের তরতাজা ক্ষত। ক্ষুদ্র শ্বাস ফেলে ঠোঁট চেপে চেয়েই রইল গায়ে মব কালারের
সালোয়ার কামিজ জড়ানো মেয়েটির যাওয়ার পানে অদ্ভুতভাবে মনে হলো, এমন একটা মেয়েকে কে ঠকাতে পারে কিভাবে। পরপর নিজের চিন্তা ভাবনায় নিজেই বেশ অবাক হলো। মাথা ঝেড়ে সোজা হয়ে দাঁড়ালো। ইসমাত রিকশা ধরে চলে যাচ্ছে মেইন রোড ছিঁড়ে। অন্যমনস্ক ভগ্ন ঠেকছে তাকে ভীষণ। ইসমাত ভেবে নিল সবকিছু এখানেই শেষ। এখানেই মাহির তিতলি আর স্বল্প সময়ে পরিচিত যুবকের সাথেও তার শেষ সাক্ষাৎ হোক। মাহিদ নামক প্রতারকের সাথে জড়িত এত সব স্মৃতি সে আদৌ ভুলে থাকতে পারবে? রাতে আরামে ঘুম হবে? ইসমাত বিধ্বস্ত অবস্থায় ঘরে ফিরে দেখল ধবধবে সাদা দেওয়াল ঘড়িতে সময় ৬টা ৩৭-এর ঘরে। শায়লা বেগম রান্নাঘরে টুকিটাকি করছেন। সে সময়টাতে জাবেদ ইকবাল এখনও বাহির থেকে ফেরেননি। এ সময়টাতে তিনি কখনো কখনো চা পান করেন বেলকনির ধারে বসে, কিংবা দোকানে থেকে যান। সেখানে দোকানের লোকদের এদিক ওদিক কাজ দেখিয়ে দেয়। জাবেদ ইকবালের বড় লোহার দোকান আছে এলাকার মোড়ে। এছাড়া ৪ তলার নিজস্ব ২টো বাড়ি ভাড়া দিয়ে রেখেছেন বহুদিন ধরে। বলা চলে এসব নিয়েই ইসমাতের ছোট্ট পরিবার ভালোভাবেই কেটে যায়। ইসমাত অন্য দিনের মতো বাহির হতে বাড়ি ফিরে উঁচু গলায় মাকে না ডেকে ঘরে ঢুকে ফ্রেশ হয়ে নিল। একটু পর ধীর স্থির কদমে শায়লা বেগম প্রবেশ করল মেয়ের ঘরে। ইসমাত দেখল সেই ৩-৪ দিন থেকে গুমোট অন্ধকারাচ্ছন্ন হয়ে থাকা মায়ের মুখটা এখনো তেমনই হয়ে আছে। শায়লা মিয়ার নীরব শীতল মুখটা দেখে হাতের নাস্তা প্লেট টেবিলে রাখতে রাখতে নরম গলায় বলল, কি হয়েছে? এত মনমরা দেখাচ্ছে যে? ক্লান্ত হয়ে গিয়েছিস? মাথা ব্যথা করে ধরেছে দেখি। বলতে বলতে এক হাত এগিয়ে মেয়ের কপালে রাখতে অনুভব করল ইসমাতের কপাল খানিক গরম হয়ে আছে। তিনি সঙ্গে সঙ্গে অস্থির হয়ে উঠলেন। বড্ড তাড়াহুড়োই তোর দেখি জ্বর আসতে চলেছে। নাস্তা শেষ করে মেডিসিন নিয়ে না মা। ফিরতে দেরি হলো যে, ভাবলাম বেশিতে বেশি আসরের পরপর হবে। এত দেরি হয়ে গেল। ইসমাত মায়ের চিন্তিত মুখটায় চেয়ে আছে নিষ্প্রহ চাউনিতে। মা বাবার একটা মাত্র মেয়ে বলেই হয়তো তারা তাকে নিয়ে অল্পতেই এত অস্থির হয়ে পড়ে। ইসমাতের ইচ্ছে হলো চেঁচিয়ে কেঁদে উঠে মায়ের কাছে জানতে চাইতে, মাহিদ কেন এমন করলো তার সাথে? কী দোষটা ছিল তার মাঝে? কী খুঁত ছিল তার ভেতরে? তা শুধু একবার বললেই সে সর্বোচ্চ চেষ্টা করত মাহিদের মন মতো হতে। তার সাথে এমনটা না হলে কি খুব বেশি খারাপ হয়ে যেত? পরপর গিলে নিল সেসব নীরব আর্তনাদ। একটা প্রতারক ঠকবাজের জন্য কেন চোখের পানি ফেলবে সে? এটাই তার মন মানতে চায় না। প্রতারকরা প্রতারণা করে ভালো থাকতে পারলে সে পারবে না কেন? তার চোখের পানি এতটাও সস্তা তো না, একেবারেই কাঁদবে না। ওই প্রতারকের জন্য এক ফোঁটা চোখের জলও ফেলবে না ইসমাত। চোখের পানির সাথে বুকের বিশ্রী যন্ত্রণাও যদি খানিক কমতো। ইস, এত বাজে অনুভূতির স্বাদ কেন পেতে হলো তাকেই? ইসমাত মায়ের অস্থির মুখটার দিকে তাকিয়ে শান্ত ধীর গলায় বলল, মাহিদ আর মাহিদের পরিবার এমনটা কেন করলো আম্মু? কি জানিয়েছে মাহিদের পরিবার তোমাদের? মেয়ের কথা শুনেই শায়লা বেগমের বুক ধড়ফড় করে উঠল। তিনি কিছুক্ষণ স্থির শক্ত হয়ে তাকিয়ে রইলেন মেয়ের ভেঙে গড়িয়ে আসা বিধ্বস্ত মুখ পানে। কিছুটি বলতে পারলেন না কয়েক সেকেন্ড সময় নিয়ে। পরপর এগিয়ে গিয়ে মেয়ের বাহু আঁকড়ে ধরে মাথাটা বুকে জড়িয়ে নিলেন। শক্ত ডোক গিলে নরম কোমল কিন্তু ভারী গলায় বললেন, যার কপালে আল্লাহ তোকে রাখেনি তার সাথে ঘর সংসার তো হওয়ার কথা না মা। হুট করেই সেদিন ফোন করে বলল এ বিয়েটা হবে না। মাহিদ মুখ ফিরিয়ে নিয়েছে তোর উপর থেকে। এভাবে সব ঠিকঠাক হওয়ার পর বিয়ে ভাঙাতে অনেকবার ক্ষমা চাইল তার বাবা মা। আমি কি করতে পারি বল? সময় নিয়ে তোকে ধীর স্থিরভাবে বুঝিয়ে বলবো বলে সাথে সাথে বলিনি। ইসমাতের চোখ ঝাপসা হয়ে এলো। একটু আগে বাহিকভাবে নীরব শান্ত স্থির থাকা মেয়েটা ফুঁপিয়ে কেঁদে উঠল। গা দোলে উঠল কেঁপে কেঁপে। কাপা আহত স্বরে জানতে চাইল, আম্মু আম্মু কোনো কারণ ছাড়াই বিয়েটা কিভাবে ভাঙতে পারে? সব ঠিকঠাক ছিল সব কিছুই। মাহিদ বিয়েটা অনর্থ
কেন ভাঙলো? দোষ তো কিছু বলবে, মিথ্যা হলেও কিছুই বলেনি। আম্মু ওরা কোনো কারণ জানায়নি। ইসমাত মায়ের বুক থেকে মাথা তুলে তাকালো মায়ের মুখ পানে। তার মুখ পুনরায় রক্তিম হয়ে এসেছে, চিবুক বেয়ে গড়িয়ে পড়ছে নোনা জল। হাঁপাচ্ছে অস্থির হয়ে দপ করে বসে পড়ল ফ্লোরে। শায়লা বেগম বুঝতে পারলেন না কি করবেন। ও পরিবার থেকে পাওয়া মিথ্যা অপবাদের বোঝা মেয়ের কাঁধে চাপাতে চাইলেন না তিনি। তিনি তো জানেন তার মেয়েটা কেমন। তাহলে বাইরের মানুষের কথায় কেন মেয়েকে জিজ্ঞাসাবাদ করতে যাবেন? মেয়ের পাশে বসে পড়ে মাথায় হাত বুলিয়ে দিলেন সযত্নে। ইসমাতের কান্না থামছে না। সে মায়ের সামনে প্রতারক তার জন্য কাঁদতে চায় না। কোনো রকম কান্না থামিয়ে জেরা করে উঠল ইসমাত, আম্মু ওরা তোমাকে কি বলেছে? কি বলে বিয়েটা ভেঙেছে? না না, আমি এমন জঘন্য ছেলের জন্য কষ্ট পাচ্ছি না। জীবন থেকে এমন লোক বেরিয়ে গেলেই তো ভালো, কিন্তু কি বলেছে সেটা জানতে চাই। ওরা কি বলেছে তোমাকে? শায়লা বেগম মনে মনে স্থির করলেন মেয়েকে সরাসরি জানিয়ে দেবেন। লুকোচুরির আর কি বাকি আছে? এতে তার মেয়েটাও ধাক্কা খেয়ে আরও শক্ত হবে না হয়? সান্ত্বনাই বা কি করে দিবেন? তোর চরিত্র নিয়ে কথা তুলেছে, বাদ দে সব, আমি বিশ্বাস করি না, আর না কখনো করব। আমিও বলে দিয়েছি আমার মেয়ে কেমন তা আমার চাইতে ভালো বাহিরের কেউ জানবে না। এটাই। নাস্তা খেয়ে মেডিসিন নিয়ে নেই। থম মেরে বসে পড়ে থাকবি না। আপদ বিদায় হয়েছে, শুকরিয়া আদায় কর। হ্যাঁ, এসব তোর আব্বুও জানে। টেনশনের কিছু নেই, দেখে শুনে এর চেয়ে হাজার গুণ ভালো পরিবারে আমার মেয়ে বিয়ে দিব আমি। শায়লা বেগম কথাগুলো বলে বেরিয়ে গেলেন রুম থেকে। ইসমাত স্তব্ধ নয়নে দেখল মায়ের যাওয়া। নিজের কানকে যেন বিশ্বাস করে করাতে পারল না। মাহিদের পরিবার তার চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছে। তার চরিত্র নিয়ে আজ পর্যন্ত কেউ টু শব্দটিও করার সুযোগ পাবে না। আর সেখানে মাহিদের পরিবার এতক্ষণের কান্না সব রাগের স্ফুলিঙ্গ হয়ে দাও দাও করে জ্বলে উঠল মনের কোণে। ভেবে নিল এত জঘন্য কিছুর জন্য মাহিদকে কখনো ছেড়ে দিবে না সে। আড়ালে থেকেই তার ধ্বংস না হয়ে দেখিয়ে দেবে। রাত 9টার দিকে জাবেদ ইকবাল বাড়ি ফিরলে শায়লা বেগম থমথমে মুখে মেয়ের অবস্থা পরিষ্কার করে জানিয়ে দেন। এও খোঁজ নিতে বলেন, প্রকৃত অর্থে ভালো ভদ্র দেখে একটা পাত্রের খোঁজ লাগাতে। বিয়ে এখন না দিলেও অন্তত পরিচিত করিয়ে রাখবেন ধীরে ধীরে। এতে মেয়েতে এমন ভাঙা অবস্থায় একজন সঙ্গী পাবে, নিজেকে শক্ত করতে পারবে দ্রুত। তার একটা মাত্র মেয়েকে শায়লা বেগম কিছুতেই এমন অস্থির অবস্থায় দেখে থাকতে পারবেন না। এটাই তার ঘোষণা স্বামীর প্রতি। জাবেদ ইকবালও অবশ্য স্ত্রীর কথায় তাল মিলিয়েছেন। তার কাছে সোনার রত্নই ইসমাত। আর রাত তখন 9টা কি 9:30 ঘরে। বিয়েবাড়িতে এখনও হইচইয়ের রব কমে আসেনি। মানুষের কোলাহলে মুখরিত পুরো দোতলা বাড়িটা। বউ নিয়ে এসে বসানো হয়েছে ড্রয়িং রুমে। সেখানে এখনও মানুষের হইচই চলমান। মাহিদ গায়ের পাঞ্জাবি খুলে সাধারণ পোশাক পরে তৈরি হয়ে বারান্দায় এলো। সেখানে আগে থেকেই দাঁড়ানো ছিল মেহরাজ। এক মনে ফোন স্ক্রল করেছিল সে। তখনই কাঁধে কারো হাতের স্পর্শ পেয়ে ঘাড় বেঁকিয়ে তাকালো। হাসি মুখে মাহিদকে দেখতেই ব্রুজোরা কুঁচকে ফেলল মেহরাজ ভীষণ রকমের বিরক্তিতে। এখনও তার বিশ্বাস হতে চায় না তার কাজিন মাহিদ এতটা জঘন্য হতে পারে। উপরে উপরে কেমন ভালোবালা ভদ্র একজন হয়ে থাকে। হেসে হেসে মেয়েরাজ স্বাভাবিকভাবেই বলল, বউ রেখে আমার কাছে আসলি যে, মনে কি চলছে বলে ফেল। মাহিদ মেহরাজকে ভালোভাবে বুঝতে চেষ্টা করলো, তবে ভাবগতির কিছুই বুঝে উঠতে পারছে না সে। গা সারা ভাব নিয়ে বলল, আপাতত বইয়ের পাশ ঘেঁষা বারণ, কিন্তু একটা কথা জানার ছিল তোর কাছ থেকে। মেহরাজ ফোন পকেটে গুজে দাঁড়ালো, অবাক হওয়ার বান ধরে বলল, আমার কাছ থেকে? কি এমন কথা জানার আছে তোর? কি জানতে চাস আমার কাছ থেকে? ইসমাত আর তোর সম্পর্ক কতদিনের? বাট আমি ভাবতাম তুই সিঙ্গেলই আছিস। মেহরাজ না বোঝার ভান ধরে ঠোঁট উল্টে বলল, ইসমাত? কোন ইসমাতের
কথা বলছিস? বুঝিয়ে বল। মাহিদ থতমত খেলো, চোখ সরিয়ে নিয়ে বলল, তিতলি অর্থাৎ তোর ভাবির বেস্ট ফ্রেন্ড একটার সাথে যে আজকে পরিচয় করিয়ে দিলি, ওর কথা বলছি। কতদিনের সম্পর্ক তোদের? মেহেরাজের রাগ উঠে গেলেও পরক্ষণে নিজেকে ধাতস্থ করলো, ঠেস মেরে বলল, সম্পর্কের কথা বাদ দে, বিয়ের রাতে বউ রেখেই আরেকজনের সুইট হার্ট এর দিকে চোখ দিচ্ছিস মাহিদ? তোর এত পতন কবে থেকে হলো রে? মাহিদ দাঁতে দাঁত পিষে চুপ করে গেল। মেয়েরাজের সুইট হার্ট বলাটা তার রাগের মাত্রা বাড়িয়ে দিচ্ছে। তরতর করে কোনো রকম রাগ ডাক না রেখেই তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, কতদিনের সম্পর্ক তোদের? মেহেরাজ নিখুঁতভাবে লক্ষ্য করে গেল মাহিদের প্রতিটি প্রতিক্রিয়া তার রাগ দ্বিগুণ বাড়িয়ে দিতে খস মেজাজে বলল, ইসমাতের সাথে আমার সম্পর্ক বেশি দিনের না, এই তো 3 বছরের। কিন্তু তুই হঠাৎ আমার সুইট হার্টকে নিয়ে পড়লি কেন? বইয়ের দিকে নজর দে ভাই, আমার পাখির দিকে চোখ দিয়ে লাভ নেই। একটাই তো পাখি আমার, মাহিদের মাথার উপর দিয়ে যাচ্ছে যেন সবটাই। সে জানে মেহেরাজ মিথ্যা বলছে তাকে, এসব কিছুই সত্য না। ইসমাতকে পুরোপুরি না চেনা হলেও কিছুটার চেয়েও বেশি চেনা হয়েছে তার। কিন্তু মেহেরাজের সাথে কমিউনিটি সেন্টারে ইসমাত ভালোভাবেই কথা বলছিল, যেন সত্যি সত্যি তারা প্রেমিক যুগল। বুঝে এলো না এসব কি হচ্ছে। মাথায় তালগোল পাকিয়ে জট ছেড়ে যাচ্ছে যেন। ইসমাতকে ভাঙতে না পারলে মারা খাবে সে। এদিকে অন্যের হয়ে ওর সাথে খেলতে খেলতে ওর প্রতি ফিলিংস এসে গিয়েছে তার। এই মেহেরাজের ওপর রাগ চড়ছে বড্ড। আর কিছু বলার আগে মেহেরাজের ফোনে নোটিফিকেশন এর আওয়াজ এলো টুং করে। মেহেরাজ ফোন অন করে দেখল ইসমাত তার বেস্ট ফ্রেন্ড রিয়াকশন অ্যাকসেপ্ট করে নিয়েছে। এইমাত্র ঠোঁটে বাঁকা হাসি ফুটে উঠল মেহেরাজের। পরপর ইসমাতের বর্তমান পরিস্থিতি ভেবে চিন্তিত ও হলো। কে জানে এত সব কীভাবে সাফার করছে মেয়েটা। মেহেরাজ দেখল তার সালাম দিয়ে রাখা মেসেজ সিন করে নিয়েছে ইসমাত। ইচ্ছে হলো কিছু একটা জিজ্ঞেস করতে, তবে সেই ইচ্ছের পূর্ণতা দিল না। মায়া করতে গিয়ে ভেবে নিবে তাকে গায়ে পড়া লোক। অবশ্য মেয়েটাকে দেখে মায়া দেখানোর মতো মন হয় না। গল্প কোন প্রিয় নামে ডাকি তোমায়? গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। নতুন নতুন গল্প পেতে সবাই লাইক করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।